সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণী ওএসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। এটি ঢাকা বোর্ড 2020-তে যে কোশ্চেনটি এসেছে অর্থাৎ পরিসংখ্যান, এটি একটি গুরুত্বপূর্ণ সিকিউ। তাহলে দেখো, সিকিউ নম্বর 1, 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো। এখানে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে গণসংখ্যা সারণী দেওয়া হয়েছে। এখানে আমরা গণসংখ্যা পেয়েছি, মোট গণসংখ্যা পেয়েছি 50। এখানে দেখো, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। দেখো নম্বর ক, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আমরা মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। এরপর দেখো নম্বর খ, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। অতঃপর নম্বর গ, বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। দেখো এখানে নম্বর গতে বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে বলেছে। সুতরাং আমরা যদি কর্মযোজিত গণসংখ্যা সারণী দিয়ে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করি, তাহলে আমাদের নম্বর গ এর অ্যান্সার সহজভাবে দেওয়া সম্ভব হবে। তাই আমরা কর্মযোজিত গণসংখ্যা সারণী অনুসারে নম্বর ক এর অ্যান্সার দেব। যেহেতু মধ্যক শ্রেণীর কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা সারণী হাতে যদি দেওয়া হয়, তাহলে অজীব রেখা অঙ্কন করা সহজে সম্ভব হয়। তাহলে দেখো নম্বর ক লিখি সারণী হতে, এখানে যে সারণী দেওয়া আছে এই সারণী হতে 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর। তাহলে লিখতে পারি আমরা শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের সারণী হতে লিখি শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যার সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যার সারণী নিম্নরূপ। এখন আমরা সারণী তৈরি করব। তাহলে লিখি শ্রেণীব্যাপ্তি, এরপর লিখি গণসংখ্যা, এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো শ্রেণীব্যাপ্তি কি কি, আমরা প্রথমে এই শ্রেণীব্যাপ্তিগুলো লিখি। এখানে হচ্ছে 51 থেকে 55, এরপর হচ্ছে 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75 এবং 76 থেকে 80। দেখো এখানে 51 থেকে 55 পর্যন্ত এখানে গণসংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা গণসংখ্যাগুলো লিখি। প্রথমে 6, এরপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12, 9, 8 এবং 5। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এখানে কত 6 আছে, 6 লিখি। এরপর হচ্ছে 6 প্লাস এখানে হচ্ছে 10 অর্থাৎ 16, এরপর হচ্ছে আমরা আবার 16 লিখব। 16 প্লাস এখানে কত 12 লিখি। 28, এরপর কত দেখো এখানে 9, তাহলে 28 প্লাস 9 ইকুয়াল 37। এরপর 37 প্লাস এখানে 8 আছে, 8 লিখি 8, 37 প্লাস 8 তাহলে 45। এখন 45 প্লাস এখানে 5 আছে, কত হলো 50। দেখো আমরা কি কি পেয়েছি, এখানে মোট গণসংখ্যা পেয়েছি। তাহলে এখানে লিখতে পারি আমরা মোট গণসংখ্যা কত, n ইকুয়াল, এটা প্লাস করলে এখানে দেখো 50 পেয়েছি, তাহলে 50 হবে, 50 হলো। দেখো এখানে n হচ্ছে অর্থাৎ গণসংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। গণসংখ্যা যদি জোড় সংখ্যা হয়, তাহলে মধ্যক কিভাবে আমরা নির্ণয় করব? মধ্যক নির্ণয় করব n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদ। এখানে আমরা যদি বলি n/2 তম ও n/2 প্লাস 1 তম পদ দুটির সাংখ্যিক মানের গড়, এটা হবে মধ্যক। আবার আমরা এই সারণী থেকেও মধ্যক বুঝতে পারি, যেহেতু এখানে গণসংখ্যা 50 হয়েছে, সুতরাং এই 50 অর্থাৎ n/2 অর্থাৎ 50/2 অর্থাৎ 25, যখন 25 হলো 25 এখানে অবস্থিত হবে এই শ্রেণীতে, অর্থাৎ 61 থেকে 65 এই শ্রেণীতে অবস্থিত হবে। তাহলে মধ্য আমরা পেয়েছি এই শ্রেণীতে অবস্থিত। এরপর
পরের শ্রেণীর মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়, অর্থাৎ এই পরের শ্রেণী হচ্ছে এটা, আর যদি পূর্বের শ্রেণী বলতো তাহলে এটা হতো। তাহলে মধ্যক শ্রেণী পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়, অর্থাৎ এই যে শ্রেণীটা, এই শ্রেণীতে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এই শ্রেণীর। সুতরাং আমরা এখানে লিখতে পারি মধ্যক এত শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক হবে, মধ্যক কত শ্রেণীতে অবস্থিত হবে সেটা আমরা বের করব। অর্থাৎ এই শ্রেণীতে অবস্থিত কিভাবে হয় সেটা, মধ্যক হবে n/2 ইকুয়াল 50/2 ইকুয়াল 25, এই তমপদ 25তম পদের মান। দেখো এখানে 25 এবং এখানে যেহেতু দেখো এখানে আমরা n/2 এবং n/2 + 1 অর্থাৎ 25 এবং 26 এই দুইটি পদের সাংখ্যিক মানের গড়, অর্থাৎ এটা আমরা মধ্যক বের করতে পারি। অর্থাৎ 25 এবং 26 এর এই সাংখ্যিক মানের গড় সেটাও এই শ্রেণীতে অবস্থিত হবে। সুতরাং আমরা 25 মধ্যক এই শ্রেণীতে অবস্থিত, 25তম পদের মান হবে মধ্যক। তাহলে আমরা এখানে লিখতে পারি মধ্যক হবে এত পদের মান, এটা লিখেছি। এখন সুতরাং মধ্যক এত শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যক 61 থেকে 65 এত শ্রেণীতে অবস্থিত। এর পরের শ্রেণীর কি বলছে দেখো, মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, মধ্যক শ্রেণী যে শ্রেণী তার পরের শ্রেণী এটা, এই শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। মধ্যক শ্রেণীর পরের শ্রেণী মধ্যবিন্দু, তাহলে লিখি মধ্যক শ্রেণীর পরের শ্রেণী 66 থেকে 70 এটা পরের শ্রেণী এত, এর মধ্যবিন্দু আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। এর মধ্যবিন্দু কত হবে, শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমার যোগফলের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু নির্ণয় হবে। তাহলে আমরা মধ্যবিন্দু এখানে নির্ণয় করি। দেখো মধ্যবিন্দু ইকুয়াল কি হবে, এখানে 66 অর্থাৎ নিম্ন সীমা, এই যে শ্রেণীব্যাপ্তি যেটা পেয়েছি এই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা লিখলাম /2 ইকুয়াল 6, এটার সাথে এটা প্লাস করি 13 হবে /2। আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 2 দিয়ে ভাগ দিলে 2 13 ভিতরে 6 বার যাবে, থাকবে এখানে 1, এখানে অর্থাৎ 12 হয়, যেহেতু 6 বার গেলে 12 হয়, এখানে 13 থেকে 12 মাইনাস করলে 1 হবে 1, আর এরপরে একক অঙ্ক হচ্ছে 6 অর্থাৎ 16 ভিতরে 2 যাবে 8 বার, অর্থাৎ মধ্যবিন্দু হলো কত এত। এটা হচ্ছে অ্যান্সার, মধ্যবিন্দু 68। তাহলে আমরা পেয়েছি 68 মধ্যবিন্দু। দেখো তাহলে মধ্যক সাধারণত আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা প্রথমে জেনে নেই। মধ্যক হবে বিজোড় সংখ্যা হলে কি হবে, বিজোড় সংখ্যা হলে হবে n + 1/2, এভাবে মধ্যকটা আমরা নির্ণয় করব। n হচ্ছে এখানে গণসংখ্যা, মোট গণসংখ্যাকে তার সাথে 1 প্লাস করে 2 দিয়ে ভাগ করলে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী আমরা পাবো। তার সেই শ্রেণীর পূর্বসীমা এবং সেই শ্রেণীর পরের সীমাটি এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করতে পারবো। আবার বিজোড় সংখ্যা হলে ইতিপূর্বে বলেছি বিজোড় সংখ্যা হচ্ছে n/2 তম এবং n/2 + 1 তম পদের, অর্থাৎ পদ দুইটির সাংখ্যিক মানের গড় হবে, অর্থাৎ যে সংখ্যা পাবো সেটার গড় করলে মধ্যক যে বিন্দুতে অবস্থিত সেটা বের করতে পারবো। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, লিখি নম্বর খ। এখানে কি বলেছে, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, সুতরাং আমরা লিখতে পারি সংক্ষিপ্ত পদ্ধতিতে, লিখি সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসৃত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। দেখো গড় নির্ণয় পদ্ধতি সারণীর পূর্বে প্রথমে সূত্রটি ব্যাখ্যা দিচ্ছি। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সারণী তৈরি করব তার সূত্রটি প্রথমে দেখে নেই। দেখো যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা x বার লিখতে পারি, গড় ইকুয়াল a প্লাস এটা সিগমা বা সামেশন, এখানে k, এখানে i ইকুয়াল 1 লিখতে পারি আমরা, এখানে f(i)(u)i, এখানে n ইন্টু এখানে h। এই যে সূত্রটি লিখেছি এটার কোনটা কি সেটা আমরা প্রথমে জেনে নেই। এখানে এ হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার মধ্যবিন্দু বা মধ্যমান। এ হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত। দেখো মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত, মধ্যক এখানে এই শ্রেণীতে, এখানে যেখানে
গণসংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ 12 দেওয়া আছে, এই শ্রেণীতেই মধ্যক অবস্থিত, এই শ্রেণী মধ্যবিন্দুর মান, অর্থাৎ এখানে হবে এর মানটি, এর মান এই শ্রেণীর মধ্যবিন্দু হবে। অর্থাৎ এই শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করব? আমরা মধ্যবিন্দু যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে যেমন ধরি প্রথম শ্রেণীর দিকে তাকাও, এখানে 51 থেকে 55, 51 থেকে আমরা হিসাব করব 51, 52, 53, 54, 55, অর্থাৎ কত? এখানে 5 পেয়েছি। অর্থাৎ মধ্যবিন্দু কোনটি? এটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ এই বিন্দু, অর্থাৎ এই অঙ্কটির পরে এখানে দুইটি অঙ্ক, আবার এখানেও দুইটি অঙ্ক, সুতরাং মধ্যবিন্দু এটি। এখন এখানে 61 যদি আমরা লিখি, 61 থেকে 61, তারপর 62, এরপর হচ্ছে 63, 64, এরপর 65, তাহলে মধ্যবিন্দু কোনটা হবে? 63। এটাই হচ্ছে এ, এটাই হচ্ছে এই এর মান। তাহলে আসলে এটি বুঝতে পেরেছো যে আমরা এ হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর মধ্যবিন্দু এ। এরপর দেখো এখানে এফ আই সামেশন, এটা হচ্ছে গড়, অর্থাৎ এটার এই যে গুণফলের সমষ্টি। আমরা বুঝতে পেরেছি যে সামেশনটা কি। এন হচ্ছে কি? এন হচ্ছে মোট গণসংখ্যা হচ্ছে এন, এখানে এন হচ্ছে মোট গণসংখ্যা। এফ আই কি? আমরা জানি এফ আই হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ যে গণসংখ্যা আমরা লিখব, যেমন এখানে গণসংখ্যা দেওয়া আছে, এই গণসংখ্যাটাই হচ্ছে এফ আই। এবং ইউআই কি? ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ইউআই সমান সমান আমরা লিখি এক্স আই মাইনাস এ বাই এইচ। ইউআই সমান সমান আমরা এক্স আই মাইনাস এ বাই এইচ। এখন এক্স আই কি? এ তো ইতিপূর্বে বলেছি, এটা হচ্ছে এখানে যে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, অর্থাৎ এখানে যে বলেছি শ্রেণী ব্যক্তি কতটুকু, এখানে 51 থেকে 55 পর্যন্ত এখানে 5 পেয়েছি, সুতরাং শ্রেণী ব্যক্তি মানে এইচ ইকুয়াল 5 হবে। যেহেতু আমরা এখানে 5 পেয়েছি তাই এইচ ইকুয়াল 5। তাহলে এইচটা বুঝতে পেরেছো, এইচ ইকুয়াল কী লিখব, আর এনটাও বুঝতে পেরেছো, এন ইকুয়াল আমরা মোট যে গণসংখ্যা সেটা লিখব। এখন এখানে এক্স আই কি? এখানে আমরা এক্স আই কি লিখব? এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান, এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান, অর্থাৎ এই প্রথম শ্রেণীর মধ্যমান কত, দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত, তৃতীয় শ্রেণীর মধ্যমান কত, এগুলোই হচ্ছে এক্স আই। তাহলে এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা প্রথমে যখন সারণী তৈরি করব তাহলে কি লিখব? প্রথমে লিখব শ্রেণী ব্যক্তি, এরপর লিখব শ্রেণীর মধ্যমান। তাহলে দেখো সারণীটি তৈরি করি, লিখি শ্রেণী ব্যক্তি, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমানকে এক্স সাব আই এ আকারে লিখতে হবে। গণসংখ্যাকে এফ সাব আই এভাবে লিখতে হবে, একটু নিচের দিকে। এরপর হচ্ছে ধাপ বিচ্যুতি ইউ সাব আই ইকুয়াল, এখানে ধাপ বিচ্যুতি ইউ সাব আই ইকুয়াল এক্স সাব আই মাইনাস এ বাই এইচ, এটা হবে সূত্র। এরপর হচ্ছে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, অর্থাৎ এফ আই ইউআই। তাহলে আমরা লিখি শ্রেণীব্যক্তি কি? এখানে শ্রেণীব্যক্তি আছে 51 থেকে 55, মধ্যমান গণসংখ্যা লিখি, গণসংখ্যা হচ্ছে এখানে 6, এরপর হচ্ছে গণসংখ্যার, এরপর দেখো শ্রেণীব্যক্তি হচ্ছে 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75 এবং 76 থেকে 80। এরপর দেখো এখানে আমরা গণসংখ্যাগুলো লিখব। গণসংখ্যা প্রথম হচ্ছে 6, এরপর হচ্ছে 10, এরপর 12, এরপর হচ্ছে 9, 8, এরপর হচ্ছে 5। দেখো এখন এখানে শ্রেণীর মধ্যমান, অর্থাৎ এই শ্রেণীর মধ্যমান কত আমরা একটা দেখিয়ে দিই। এখানে 51, 52, 53, 54 এবং 55। দেখো এই যে প্রথম শ্রেণীটি আমরা লিখেছি, এর মধ্যমান কোনটি? এটা, এই মধ্যমানটা লিখব, অর্থাৎ মধ্যের যে সংখ্যাটি পেয়েছি এটা থেকে এটা পার্থক্য, এটা হচ্ছে মধ্যে যে সংখ্যা পেয়েছি সেটা লিখবো, এখানে 53 লিখলাম। এখন পরেরটা দেখো আবার, অর্থাৎ 56, এরপর 57, 50, এরপর কত 58, 59, 60, এখানে 58। এখন দেখো এটা থেকে এটার পার্থক্য কত, অর্থাৎ এইটা থেকে এটার পার্থক্য এখানে সাধারণত 58 মাইনাস 53, অর্থাৎ পার্থক্য হচ্ছে 5,
অর্থাৎ আমরা এই সংখ্যার সাথে 5 প্লাস প্লাস করে আমরা পরবর্তী মধ্যবিন্দুগুলো নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে যেহেতু 58, অর্থাৎ এটায় 58 পেয়েছি, এটার চেয়ে এটা 5 বেশি, তাহলে এটার চেয়ে এই পরেরটায় 5 বেশি হবে। অর্থাৎ এখানে কি হবে, এটার সাথে আমরা 5 প্লাস করি তাহলে হবে 63। এরপর এটার সাথে আবার 5 প্লাস করি 68, এটার সাথে 5 প্লাস করি 73, এরপর এটার সাথে আবার 5 প্লাস করি তাহলে কি হবে 78। দেখো আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করেছি, প্রত্যেকটার সাথে প্রথমটা বের করে এরপর পরেরটা বের করে আমরা যখন পার্থক্য দেখতে পাচ্ছি এখানে 5, অথবা এখানেও বুঝতে পারি আমরা পার্থক্য 5 হলো, তাহলে 5 প্লাস করলেই এই সংখ্যাগুলো আমরা পেতে পারি। দেখো তাহলে আমরা কি পেয়েছি, মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পেরেছি। এখন দেখো ধাপ বিচ্যুতি কীভাবে বের করব। ধাপ বিচ্যুতি, দেখো এখন ধাপ বিচ্যুতি বের করার জন্য এই যে যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী, দেখো এখানে এটা এই বরাবর আমরা এখানে 0 লিখব। এরপর দেখো এই বরাবর যখন 0 লিখছি, উপর দিকে সংখ্যা যখন লিখতে যাব অর্থাৎ 1 2 উপরে মাইনাস হবে, এবং নিচের দিকে সংখ্যা যখন লিখতে যাব তখন প্লাস হবে 1 2 3 এভাবে। এগুলো হচ্ছে ধাপ বিচ্যুতি। অর্থাৎ ধাপ বিচ্যুতি এভাবে বের করা যায়। এখানে -1 পেয়েছি, -2 পেয়েছি, এভাবে। দেখো এই যে ইউ সাব আই ইকুয়াল xi মাইনাস a বাই h, এটা দেখো ইউ সাব আই অর্থাৎ এখানে xi মাইনাস এ কত, আমি ইতিপূর্বে বলেছি যে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর যে মধ্যবিন্দু সেটা হচ্ছে এ, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দুটা হচ্ছে এ পেয়েছি। তাহলে এটা হচ্ছে এখানে এ পেলাম, এখানে কত 53, এখানে এই যে এ এর মান অর্থাৎ 63 মাইনাস যাবে xi থেকে, এটা থেকে এটা মাইনাস যখন করব আমাদের 10 হবে। আবার এখানে কত 5 দিয়ে 10কে যখন আমরা ভাগ করব এখানে -2 হলো, সেই -2ই হবে। অর্থাৎ এভাবে এই যে সূত্র অনুসারেও এগুলো নির্ণয় করে আমরা পাবো। আবার এখানে যেমন মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীতে 0 দিয়ে আমরা উপরের দিকে 1 2 এভাবে যতগুলো হয় সেগুলো মাইনাস দিব, উপরের দিকে অর্থাৎ 0 পরে 1 তারপর 2 তারপর 3 এভাবে উপরের দিকে সংখ্যাগুলো লিখতে থাকবো, এবং নিচের দিকে আবার সংখ্যাগুলো একই সংখ্যা 0 পরে 1 2 3 নিচের দিকে সংখ্যাগুলো লিখতে থাকলে সেগুলো ধনাত্মক, আর উপরের দিকে সংখ্যাগুলো লিখতে গেলে সেগুলো ঋণাত্মক হয়। অথবা এই সূত্র যে সূত্রটি দেখিয়েছে এই সূত্র অনুসারেও বের করা যায়। এরপর দেখো এখানে FIUI অর্থাৎ গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। এই যে গণসংখ্যা পেয়েছি এটার সাথে ধাপ বিচ্যুতি গুণ করলে যেটা পাবো সেটা এখানে লিখব। এখানে দেখো 6, এখানে -2 যখন আমরা গুণ করব তাহলে -12 হবে। এখানে 10 এর সাথে -1 গুণ করি তাহলে -10 হবে। এখানে 0 এর সাথে যখন 12 গুণ করব তাহলে 0 হবে। এরপর দেখো 9 এর সাথে 1 গুণ করি তাহলে 9 হবে। এগুলো ধনাত্মক হচ্ছে, উপরেগুলো ঋণাত্মক পেয়েছিলাম। এরপর দেখো এখানে কত, এখানে 8 এর সাথে 2 গুণ করি 16 হবে। এরপর হচ্ছে 3 এর সাথে 5 গুণ করি 15 হবে। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন দেখো এখানে আমরা গণসংখ্যা, মোট গণসংখ্যা কত পাবো সেটা আমরা বের করব। এখানে মোট গণসংখ্যা অর্থাৎ n ইকুয়াল কত হবে সেটা আমরা লিখব। n ইকুয়াল আমরা ইতিপূর্বে দেখেছি যে এখানে 50 জন শিক্ষার্থী, সুতরাং এখানে গণসংখ্যা হবে 50। এখানে আমরা লিখতে পারি মোট গণসংখ্যা n ইকুয়াল পেয়েছি। এখানে দেখো এখানে কত হয় সেটা আমরা বের করব। অর্থাৎ যে ইতিপূর্বে সূত্রটি দেখিয়েছিলাম সেই সূত্র অনুসারে এখানে হবে, অর্থাৎ এখানে সিগমা, এটা আমরা টোটাল করব, টোটাল অর্থাৎ মোট করব। দেখো এখানে -10 -12 অর্থাৎ -22 এটা থেকে মাইনাস করব, তখন যা হবে সেটা। অর্থাৎ এখানে সিগমা এফ সাব আই ইউ সাব আই ইকুয়াল এটা কত হবে সেটা আমরা লিখি। এখান থেকে এই 15 থেকে 12 মাইনাস করি তাহলে এখানে হবে 3। এরপর দেখো এখানে 16 থেকে 10 মাইনাস করি তাহলে 6 থাকবে এখানে। এখন এখানে 9 আছে, এটা আমরা মোট করি। দেখো এখানে 6 আর এখানে 3, 9 হলো, 9 এর সাথে 9 প্লাস করলে 18 হয়, 18 লিখলাম। তাহলে সিগমা FIUI ইকুয়াল পেয়েছি আমরা 18। এবং এখানে n ইকুয়াল পেয়েছি মোট গণসংখ্যা, এটা পেয়েছি। এইচ ইকুয়াল আমরা কি পাবো, এইচ ইকুয়াল যেহেতু এটার পার্থক্য শ্রেণীব্যাপ্তির পার্থক্য
সেটা হচ্ছে এইচ। লিখি এখানে শ্রেণী ব্যক্তি এইচ ইকুয়াল 5, আমরা লিখছি শ্রেণী ব্যক্তি এইচ ইকুয়াল 5। মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী মধ্যমান হচ্ছে এ, এখানে এ লিখে দিয়েছি, এর লেখার এখানে প্রয়োজন নেই। তারপর লিখতে পারি এ ইকুয়াল 63, শ্রেণী ব্যক্তি লিখেছি। এন ইকুয়াল এখানে লেখা হলো মোট গণসংখ্যা এন ইকুয়াল এটা। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়ের সূত্রটি জানি সেই সূত্রটি লিখব। তাহলে লিখি অতএব নির্ণেয় গড় এক্স বার ইকুয়াল, যে সূত্রটি আমরা জানি সেই সূত্রটি লিখব এ প্লাস এখানে সিগমা এফ আই ইউআই, এখানে কে, এখানে আই ইকুয়াল 1, এটা না লিখলেও হয়, তারপর লিখলেও হবে, এখানে এন ইন্টু এখানে এইচ। এই সূত্র অনুসারে এখন এই মানগুলো আমরা বসিয়ে করব। দেখো এ ইকুয়াল কি পেয়েছি 63 পেয়েছি, এ ইকুয়াল এখানে দেখো এ ইকুয়াল 63 লিখলাম। এরপর হচ্ছে প্লাস সিগমা এফ আই ইউআই ইকুয়াল পেয়েছি এখানে 18 বাই এন এর মান হচ্ছে 50 ইন্টু এইচ এর মান হচ্ছে পেয়েছি শ্রেণীব্যক্তি পেয়েছি 5। এখন এটা আমরা করব, অর্থাৎ এই 5 দিয়ে এটাকে আমরা ভাগ করি। এরপর এটার সাথে দেখো 5 দিয়ে এটাকে ভাগ করি, এখানে 10 হবে। এখন 10 দিয়ে 18কে যখন আমরা ভাগ করব 1.8 হবে, 1.8 এটার সাথে প্লাস করি। তাহলে লিখি এখানে কত পেয়েছি 63 প্লাস এখানে 18/10 ইকুয়াল 63 প্লাস এখানে 18কে 10 দ্বারা ভাগ করলে 1.8 হয়। কিভাবে দেখো 1.8 হয় কিভাবে সেটা এখানে লিখি। এখানে 18 এখানে 10, আমরা এভাবে লিখব, এই 8কে এই 0 বরাবর লিখে দেই। এই যে 1 এর জন্য এখানে দশমিক পড়বে, অর্থাৎ এই দশমিক এর পূর্বে দশমিক পূর্বে কি হবে, এই 1 হবে, এই 1 সংখ্যা অর্থাৎ 1.8 হলো। এভাবেই আমরা ভাগ করতে পারি বা ভাগ করে দেখতে পারো, তোমরা অবশ্যই ভাগ করতে পারবে, এটা সহজ। এখন প্লাস করি, প্লাস করলে কি হবে 64.8, এটা হলো নির্ণয় গড়। অতএব নির্ণয় গড় এত আমরা লিখব। এরপরে অতএব নির্ণয় গড় এক্স বার ইকুয়াল আমরা পেয়েছি 64.8, এটা পেয়েছি নির্ণয় গড়। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের নির্ণয়ের এই সাধারণত এগুলো এই শুধুমাত্র আমাদের এগুলো মনে রাখতে হবে, অবশ্যই এগুলো মনে না রাখলে করতে পারবে না। সুতরাং এই জিনিসগুলো মনে রাখতে হবেই। এখানে যতগুলো ফাংশন দেওয়া হলো, অর্থাৎ শ্রেণী ব্যক্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, এটা মনে রাখতে হবে। এবং এই সূত্রটি ছাড়া গড় নির্ণয় সম্ভব নয়, সুতরাং সূত্রটিও মনে রাখতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, লিখি নম্বর গ। দেখো বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। ইতিপূর্বে নম্বর ক এর ক্ষেত্রে বলেছিলাম যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী হতে অজীব রেখা অঙ্কন করতে হয়। তাহলে আমরা লিখতে পারি ক এর ক্রমযোজিত সারণী ব্যবহার করে, তাহলে লিখি ক এর ক্রমযোজিত সারণী ব্যবহার করে, ক এর ক্রমযোজিত সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করা হলো। লিখি অজীব রেখা অঙ্কন করা হলো। দেখো এই যে ক্রমযোজিত সারণী, ক্রমযোজিত যে সংখ্যা পেয়েছিলাম সেই সংখ্যাগুলো এখানে আমি লিখে রেখেছি ইতিপূর্বে নম্বর 1-এর পরে এগুলো লিখে রেখেছি, কারণ এটা থেকেই আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে। তাহলে এখন আমরা অজীব রেখা অঙ্কন করতে চাইলে প্রথমে গ্রাফ পেপার অর্থাৎ ছক কাগজ নিতে হবে। তাহলে গ্রাফ পেপারে আমরা কি জানি সেটা প্রথমে দেখি। দেখো আমরা সাধারণত এই যে ভূমির সমান্তরাল বরাবর সাধারণত এক্স অক্ষ লিখি, অর্থাৎ এটাকে এক্স অক্ষ, অর্থাৎ এক্স এখানে লিখি এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ। এভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেই। এই এক্স অক্ষে সাধারণত এখানে শ্রেণীর উচ্চসীমা, শ্রেণী ব্যক্তির যে উচ্চসীমা আছে সেই উচ্চসীমা স্থাপন করব, এবং ওয়াই অক্ষে যে ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছিলাম, এখানে ক্রমযোজিত যে সংখ্যাগুলো পেয়েছি গণসংখ্যাগুলো, সেই গণসংখ্যাগুলো আমরা বসাবো। দেখো তাহলে কিভাবে লিখতে হবে, এখানে শ্রেণীর ব্যক্তির যে উচ্চসীমা অর্থাৎ এখানে 55, এখানে যে আমরা যদি 0 বিন্দু ধরি, এরপর হচ্ছে 55 যদি এটাই ধরি, তাহলে এখানে আমাদের ভাঙ্গা অংশ দ্বারা এভাবে লিখতে হবে, অর্থাৎ
এখানে আমরা এভাবে লিখতে পারি, এভাবে, বা এখানে ভাঙা অংশ দিয়েও লিখতে পারি। অর্থাৎ এখানে প্রথম হচ্ছে 55, উচ্চ শ্রেণী, যেহেতু শ্রেণীর উচ্চ সীমা লিখব 55। এরপর হচ্ছে দেখো 60, এরপর হচ্ছে 65, 70, এরপর হচ্ছে 75, এখানে 75, এরপর হচ্ছে 80। আমরা যে শ্রেণীর ব্যক্তির যে উচ্চসীমা, অর্থাৎ শ্রেণীর যে উচ্চসীমা, সেই উচ্চসীমাগুলো লিখেছি, অর্থাৎ 55, 60, 65, 70, 75, এরপর হচ্ছে 80, এই সংখ্যাগুলো লিখলাম। এরপর যে ক্রমযোজিত গণসংখ্যাগুলো আছে সেগুলো ওয়াই অক্ষে বসাবো। ক্রমযোজিত গণসংখ্যাগুলো এখানে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 50, অর্থাৎ 50টি। সুতরাং আমরা এখানে 50টি হলে 10টি পর্যন্ত উঠবে, 5 10 যেহেতু 50, সুতরাং 10টি পর্যন্ত উঠবে। সুতরাং আমরা কিভাবে অজীব রেখা অঙ্কন করব দেখিয়ে দেই। প্রথমে বিবরণ লিখি, তাহলে দেখো বিবরণগুলো লিখতে হবে। তাহলে লিখি, ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নেই। আমরা প্রথমে ছক কাগজে এক্স ও এক্স প্রাইম, অর্থাৎ এভাবে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এটাকে এক্স অক্ষ বলা হয়, এটাকে ওয়াই অক্ষ বলা হয়, অর্থাৎ লম্ব বরাবর ওয়াই অক্ষ এবং ভূমির সমতল বরাবর হচ্ছে এক্স অক্ষ। তাহলে ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নিয়েছি। এখন লিখি, এক্স অক্ষে এক ঘর সমান 1 একক ধরে শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষে এক ঘর সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি। দেখো, ওয়াই অক্ষে যে আমরা ক্রমযোজিত যে গণসংখ্যা বসাবো, সেই ক্রমযোজিত গণসংখ্যাগুলো যখন যোগ করলে যে রেখা পাবো সেটাই অজীব রেখা। তাহলে এখানে লিখেছি যে এক ঘর সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি। এখন ক্রমযোজিত গণসংখ্যার বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাই উক্ত রেখাই অজীব রেখা। দেখো অজীব রেখা কিভাবে আঁকতে হবে। প্রথমে আমরা ছক কাগজে এখানে ও দেই, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দুইটা অক্ষ নিলাম। এখন পূর্বে বলেছি যে এক্স অক্ষ বরাবর এই যে শ্রেণী ব্যক্তির উচ্চসীমা, অর্থাৎ শ্রেণীর উচ্চসীমা আমরা লিখব। এখানে আমরা তাহলে 55 লিখতে পারি উচ্চসীমাগুলো, এরপর 60, 65, 70, 75, এখানে 80 লিখলাম। এরপর দেখো শ্রেণীর উচ্চসীমা এক্স অক্ষ বরাবর, এখানে আমরা লিখব শ্রেণীর উচ্চসীমা, এখানে লিখে দেই শ্রেণীর উচ্চসীমা। অবশ্যই এখানে লিখবে নিচের দিকে, এখানে লেখা যাচ্ছে না বিধায় আমি লিখছি না, এখানে লিখব শ্রেণীর উচ্চসীমা। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর এই যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটা নিব। তাহলে এখানে লিখি ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো এখানে ক্রমযোজিত যে গণসংখ্যা পেয়েছিলাম 6, 16, মনে করি এ হইতে এ পর্যন্ত 6টি ঘর, এখানে 16, এখানে মনে করি 28, এরপর 37, এরপর 45, এখানে 50, এটা পেয়েছি। মনে করি এই ঘরগুলো আমরা পেয়েছি। এখানে যে ঘরগুলো থাকে সেটা আমরা এইভাবে বিন্দু দিয়ে সাধারণত নির্দেশ করব। এখন দেখো এখানে 55, এখানে 0 থেকে শুরু হয়েছে, এখানে 0 থেকে শুরু হয়েছে, সুতরাং এখানে 0 থেকে এই ঘরগুলো নেই বিধায় এখানে আমরা ভাঙ্গা অংশ দিয়ে নির্দেশ করতে পারি, অথবা এভাবে ভাঙ্গা অংশ দিয়ে এভাবে নির্দেশ করতে পারি। এখন দেখো এই যে 6 বিন্দু পেয়েছি, মনে করি এখানে 60 বরাবর 60 বিন্দু পেয়েছি এখানে, তারপর এখানে 28, অর্থাৎ 65 বরাবর এখানে মনে করি 28 পেয়েছি, 70 বরাবর এখানে পেয়েছি 37 এর বিন্দু, এখানে 75 বরাবর পেয়েছি এখানে 45, এখানে 80 বরাবর পেয়েছি এখানে 50। এই যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলো আমরা যদি এভাবে যোগ করি, এই যোগ করলাম, অর্থাৎ এখানে তো অবশ্যই গ্রাফ পেপারে এভাবে এগুলো থাকবে বিন্দুগুলো। এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি না, এই বিন্দুগুলো আমরা যোগ করলাম, যোগ করে
যে রেখাটা এই যে রেখাটা পেয়েছি এই রেখাটাই হচ্ছে অজীব রেখা। এখানে এই ছক কাগজে আমরা শুধু এখানে লিখব এক্স ও ওয়াই অক্ষ বরাবর 1 একক। যখন আমরা যেহেতু এখানে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরেছি, ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 একক ধরেছি, এবং ওয়াই অক্ষ বরাবরও ক্ষুদ্রতম 1 একক সমান 1 ঘর সমান 1 একক ধরেছি। সুতরাং এখানে আমরা লিখে দিব, এখানে ছক কাগজের কর্নারে ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর, অর্থাৎ 1 ঘর লিখি 1 ঘর সমান 1 একক নিয়ে আর এভাবে অজীব রেখা আঁকবো। এবং এই যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলো এভাবে যোগ করে এই অজীব রেখা পেয়েছি, এটাই হচ্ছে নির্ণয় অজীব রেখা। এভাবে আমাদের বিবরণ লিখতে হবে এবং বিবরণের পরে এভাবে গ্রাফ পেপারে এভাবে আমাদের আঁকতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।